খুবই সাম্প্রতিককালে নারায়ণগঞ্জে যে দুর্ঘটনা ঘটল আপনার বিস্ফোরণের ফলে প্রায় গতকাল পর্যন্ত প্রায় 24 জন বোধহয় আপনার 26 জন মারা গেছেন এবং আপনার অগ্নিদগ্ধ হয়েছেন প্রায় আরও 50-60 জনের মতো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে এই ধরনের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানানো হয়। বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। আপনারা লক্ষ্য করছেন যে গভর্নমেন্টের যে ভার্সন, সেই ভার্সনগুলি আপনার বিভিন্ন রকম হচ্ছে। তাদের যে মূল যে সংস্থা ফায়ার ব্রিগেড, তারা প্রথম দিন একরকম কথা বলেছে, পরে বিদ্যুৎ বিভাগের লোকেরা গিয়েছে তারা একরকম কথা বলেছে, গ্যাসের লোকেরা গেছে তারা গিয়ে আরেকরকম কথা বলেছে। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের একটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যেখানে প্রায় ইতিমধ্যে 26 জনের প্রাণ চলে গেছে, বাকিরাও আপনার যে বার্নিং হয়েছে আপনার একেবারে শ্বাসনালী পড়ে গেছে, তারা কতজন আরও মারা যাবে এটা বলা বড় মুশকিল। এটাকে সেই রকম একটা গুরুত্ব দিয়ে কিন্তু আপনার ব্যবস্থাগুলো নেওয়া হয়নি ইমিডিয়েটলি। যেটা প্রয়োজন ছিল আমার মনে হয় যে উচ্চপদস্থ বিশেষজ্ঞ একটা আপনার তদন্ত কমিটি করা দরকার ছিল, যেটা খুবই জরুরি। কারণ এখনও কেউ নিশ্চিত না করে বলতে পারছে না যে ওটা কি এসি থেকে হয়েছে নাকি আপনার গ্যাস লাইনের ওপরেই নাকি আপনার ওই বিল্ডিংটা মসজিদ করা হয়েছে তার জন্য হয়েছে নাকি বিদ্যুৎ থেকে হয়েছে, কোনটাই কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তো এটা পরন্তু তাদের বেশ কিছু বক্তব্য শোনা গেছে যে বক্তব্যগুলো বিভ্রান্তিকর, যে বেআইনিভাবে সরকারি জায়গার উপরে গ্যাস লাইনের উপরে মসজিদ করা হয়েছে। এটা তো এই মুহূর্তের বিবেচ্য বিষয় নয়। এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে যে এই বিস্ফোরণটা ঘটলো কীভাবে, এই বিস্ফোরণটার প্রকৃতি কী, তার ক্যারেক্টারটা কী, এটা কি আপনার শুধুমাত্র বিদ্যুতের জন্যে, গ্যাসের জন্যে, আপনার এসির জন্যে, নাকি আপনার ইচ্ছাকৃতভাবে কোনো সাবোটাজ ওখানে করা হয়েছে কিনা বা কোনো নাশকতামূলক কাজ হয়েছে কিনা, এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না। আমরা মনে করি যে এটা আপনার একেবারে অত্যন্ত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দিয়ে অবিলম্বে একটি তদন্ত কমিটি করা দরকার এবং এটা সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির বিধান করা দরকার। একই সঙ্গে আমরা মনে করি যেটা আমরা এখানে আসেনি, কিন্তু আমরা মনে করি যে এই ক্ষতিগ্রস্ত লোক যারা, এদের বেশিরভাগই কিন্তু দেখলাম আমরা যে আপনার খুব সচ্ছল মানুষ নয়, ওই এলাকাটাই আপনার একটু সাধারণ খেটে খাওয়া মানুষের এলাকা। সেই কারণে আপনার তাদের ক্ষতিপূরণ, রাষ্ট্রের থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এরপর আপনারা জানেন যে আমরা ওই নির্বাচনে যাচ্ছি, সিদ্ধান্ত আমরা বরাবরই সিদ্ধান্ত ছিল আমাদের, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। শুধুমাত্র কোভিড-19-এর কারণে আমরা গত দুটো উপনির্বাচনের যোগ দিয়েও পরবর্তীকালে আমরা ক্যাম্পেইনে যাইনি এবং সেটাকে আমরা সরে দাঁড়িয়েছি। তো সুতরাং আমাদের আগের সিদ্ধান্তই আছে, আমরা কোনো সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আমরা উপজেলা নির্বাচন এবং আপনার স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব, সেই সিদ্ধান্তই আছে। সেই অনুযায়ী আপনার আগামী যে নির্বাচন আপনার আছে ঢাকা, নওগাঁ, সিরাজগঞ্জ, ঢাকায় দুটো, নওগাঁয় একটা এবং সিরাজগঞ্জে একটা, এই নির্বাচনগুলোতে আমরা অংশ নেব। সেই হিসেবে আমরা আপনার আগামী 10 তারিখ সকাল 10টা থেকে 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত নমিনেশন পেপার বিক্রি করা হবে আমাদের কেন্দ্রীয় অফিসে এবং সেখান থেকে আপনার 12 তারিখে বিকেল 5টায় আমাদের পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারের জন্য বসবে এবং সেখানে প্রার্থী চূড়ান্ত করা হবে। এর পরের যে বিষয়টা আপনার সাম্প্রতিককালে দুটো বিষয়, একটা তো আপনার বেশ কিছুদিন ধরে চলছে আপনার, সেটা হচ্ছে যে আপনার কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত সিনহার যে হত্যা, এই হত্যাটার বিষয়টা আপনার অত্যন্ত ডিপ রুটেড। এখানে অনেকগুলো বিষয় সামনে চলে এসছে। একটা হচ্ছে যে আপনার প্রথমে স্পটে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, পুলিশের অথরিটি পুলিশকে কে দিয়েছে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে সে মুহূর্তের মধ্যেই যে কোনো কাউকে গুলি করে হত্যা করতে পারে। 2 নম্বর হচ্ছে যে আপনার এই ইমিউনিটি দেওয়া হয়েছে কিনা, আমরা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জানি না যে এই ধরনের কোনো ইমিউনিটি পুলিশের আছে কিনা যে সে স্পট কাউকে গুলি করে হত্যা করতে পারে। তৃতীয়ত হচ্ছে যে এর মধ্যে আপনারাই আমাদের
সংবাদ মাধ্যম, আপনারাই তুলে ধরেছেন যে গত কয়েক বছরে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা পুলিশ কাস্টডিতে কিলিং কত গুণ বেড়েছে এবং কিভাবে বেড়েছে। একই সঙ্গে আপনার গুম হয়ে গেছে কতজন। এই বিষয়গুলো কিন্তু আপনার মানে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যে যে আপনার জাতিসংঘের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী কিন্তু এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এবং এই ক্রাইমের সঙ্গে যারা জড়িত তাদের অনেকেরই কিন্তু এখন ট্রায়াল হচ্ছে। আপনার আপনি যে আপনার সার্বিয়া, এরপরে আপনার বলবিনা, এর অনেকগুলো ট্রায়াল হচ্ছে। আজকে আপনার মিয়ানমারেও কিন্তু আপনার এই বিষয়গুলো অনেক সামনে চলে এসছে, আপনার মানবাধিকারের বিষয়গুলো এবং গণহত্যার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে। এবং আজকে গণতন্ত্রের জন্য, বিশ্ব মানবতার জন্যে এবং মানুষের অধিকারের জন্যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা না করলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের যে কাঠামো আছে, তার যে পিলারগুলোর উপর দাঁড়িয়ে থাকে, সেই পিলারগুলোর উপর ইতিমধ্যেই কিন্তু আপনার প্রশ্ন এসে গেছে, আস্থার অভাব দেখা দিয়েছে। যার ফলে আমরা বারবার বলেছি, দুঃখের ব্যাপার হচ্ছে যে আজকে মেজর সিনহার এই ঘটনা চোখ খুলে দিয়েছে, বাট একেবারে সামনে নিয়ে এসছে বিষয়টাকে, একেবারে সামনে। কিন্তু বহু আগে থেকে 2008 সালে এই সরকার আওয়ামী লীগ আসার পর থেকেই কিন্তু এটা ঘটনা ঘটছে এবং অত্যন্ত বেশি ঘটেছে 2013, 14 এবং 15-তে। সেগুলো সবই ছিল রাজনৈতিক, পলিটিক্যাল, কিন্তু এটা নিয়ে কিন্তু আপনার ঠিক সেইভাবে সারফেসে আসেনি। যদি আমরা অনেক চেঁচামেচি করেছি, কথা বলেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা সেই সমস্ত ভিকটিম ফ্যামিলিগুলোকে নিয়ে আপনাদের সামনে এসেছি, জাতির সামনে আসার চেষ্টা করেছি, আমরা মানববন্ধন করেছি। আমাদের ভিকটিমরা তারা আপনার কেবল জাতিসংঘের আপনার জেনেভা, যেটা আপনার হিউম্যান রাইটস কমিশনের যে হেডকোয়ার্টার, সেখানে পর্যন্ত তারা গেছে, কিন্তু ঠিক সেই ধরনের আপনার যে গুরুত্ব সেটা পায়নি। যদিও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার হিউম্যান রাইটস যে রিপোর্ট, সেই রিপোর্টে প্রত্যেক বছরই এই বিষয়গুলো এসেছে। ইউএন হিউম্যান রাইটস রিপোর্টেও কিন্তু এই বিষয়গুলো এসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডেমোক্রেসি ওয়াচ, এগুলোতেও এসছে। এমনকি আপনার ব্রিটিশ পার্লামেন্টেও এই ইস্যুগুলো উত্থাপিত হয়েছে, সামনে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকার সব সময় এটাকে এড়িয়ে গেছেন, যার ফলে আজকে এই ল এনফোর্সিং এজেন্সিস তারা এমন একটা ক্ষমতাশালী স্টেট উইদিন স্টেট হয়ে গেছে, রাষ্ট্রের মধ্যে তারা একটা রাষ্ট্র, এবং যার ফলে তারা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা দাবি করে, তাদেরকে কোনো তোয়াক্কা করে না এবং তারা তাদের মতো করেই কাজ করতে থাকে। আপনি দেখুন এই জিনিসটাকেও কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনও হচ্ছে। সিনহার ব্যাপারটা যে বলা হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো মতো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আমরা যে রিপোর্ট পরে পেলাম আপনাদের মাধ্যমেই, সেই রিপোর্টগুলোতে বলছে যে প্রায় 200-র উপরে আপনার কিলিং হয়েছে কক্সবাজারে, এবং সেগুলো আপনার এইভাবেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এবং আপনার যে ইয়াবা বা মাদক দ্রব্যের বিষয়গুলো নিয়ে আপনার কথা হয়েছে, সেই বিষয়গুলো ওইভাবে আপনার সামনে চলে এসছে। এরপরে দেখা গেল যে পুলিশ অফিসার যারা অভিযুক্ত, তাদের যে সম্পদের বিবরণ আমরা পেলাম, আপনার কোটি কোটি টাকার সম্পদ, বিভিন্ন জায়গায় সম্পদ। এর থেকে কী প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় যে দিস অর্গানাইজেশন, এই এজেন্সিটা, পুলিশের এই এজেন্সি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা আজকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। এই কারণে যে সরকার তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে গত নির্বাচনে এবং আগের নির্বাচনগুলোতে বিরোধী দলকে দমন করবার জন্যে। তারা এদেরকে ব্যবহার করে বিরোধী দলকে একেবারে বলা যেতে পারে মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে বিরোধী দলকে দমন করেছে, হত্যা হয়েছে, গুম হয়েছে। আজকে সেই কারণেই দেখা যাচ্ছে যেটা এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, অর্থাৎ তারা নিজেরাই সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই এই অপরাধগুলো সংগঠিত করছে। আজকে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো জাতির দেখা উচিত। আমরা একটা জিনিস বলার চেষ্টা করেছি সবসময়, যে এই সমস্যাগুলো কিন্তু বিএনপির সমস্যা শুধু নয়, এটা গোটা জাতির সমস্যা। আজকে যখন আপনার ছেলেকে আপনার তুলে নিয়ে যাওয়া হয় এবং যখন তার হদিশ পাওয়া যায় না,
সেটা শুধু আওয়ামী লীগ বিএনপি বলে তো নয়, যে কোনো মানুষের জন্য এর একটা বিশাল নিরাপত্তার ব্যাপার, তার পরিবারের একটা ভবিষ্যতের ব্যাপার। এই যে ত্রাস, এই যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এই ত্রাস আর আতঙ্ক কিন্তু গোটা সমাজকে, গোটা রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আপনার নষ্ট করে দিচ্ছে। আমি যে জিনিসটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে একমাত্র কর্তৃত্ববাদী সরকার যে সমস্ত দেশে আছে, একনায়কতন্ত্র যে সমস্ত দেশে আছে, এবং যে সমস্ত দেশে গণতন্ত্রের নাম কিন্তু আমরা সবই একেবারে গণতন্ত্রের বাইরে চলে গেছে, সেই সমস্ত দেশগুলিতে কিন্তু আপনার এর চর্চাটা সবচেয়ে বেড়ে গেছে, এই ধরনের চর্চা, এবং সেখানে গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত হচ্ছে। বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের যে আমরা আপনার 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, পরবর্তীকালে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, লড়াই করে একই সঙ্গে, সেটাই আওয়ামী লীগের সঙ্গে একসাথে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। আজকে সেই দলটি যখন ক্ষমতায়, তখন আমাদেরকে চিৎকার করতে হচ্ছে যে আমাদের হিউম্যান রাইটস নেই, আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, আমাদের মৌলিক অধিকারগুলো নেই, এবং আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের আপনার আত্মীয় স্বজনকে আজকে দেখা যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। আপনি দেখেন কীভাবে গুম হয়েছে, আপনার এভরিথিং, আপনার নতুন করে বলার কিছু নেই। ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে পরবর্তীকালে আপনার সেনাবাহিনীর কিছু সদস্য, তার মধ্যে আপনার ব্রিগেডিয়ার আজমি, তারপরে আপনার একজন ব্যারিস্টার যে কাশেমি, এই যে মানুষগুলো চলে গেল, গুম হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। এটা কি সরকারের দায়িত্বে পড়ে না? যে অবশ্যই পড়ে, যে তারা কোথায় সেটা বলুক। তারা বলছে আমরা জানি না, তাহলে কে জানে? হু নোজ, হু ইজ টু বি অ্যান্সার? এই দায়িত্বটা কার? অ্যাকাউন্টেবিলিটি কার হবে? এইভাবে তো আপনার কোনোদিনই চলতে পারে না। সুতরাং আমরা অবিলম্বে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করার জন্য বলেছি, আহ্বান করেছি। একই সঙ্গে যারা এই ঘটনাগুলো অতীতে ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এরপরে যে ঘটনাটি আপনার আবার একটা জনগণের সামনে দাঁড়িয়েছে, যে কতটা অসহায় বাংলাদেশের জনগণ, আরেকটা বোঝা যাচ্ছে যে আপনার দিনাজপুরের ঘোড়াঘাটে যে ইউএনও, তিনি মহিলাই হোক আর পুরুষই হোক, তিনি সরকারের একজন প্রশাসনিক কর্মকর্তা মাঠ লেভেলের, এবং তিনি বিশেষ ক্যাডার সার্ভিসের একজন মানুষ। তার রাত্রে তার বাড়িতে ঢুকে তাকে এইভাবে হত্যার জন্য প্রাঘাত করা হলো এবং তাকে ইনজিওর্ড করা হলো। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর দেখা গেল অল অন এ সাডেন র্যাব একটা প্রেস কনফারেন্স করলো, যেটা চুরির জন্য এই হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, যেটা আমরা মনে করি যে একেবারেই দেশের সার্বিক ল অ্যান্ড অর্ডার কন্ডিশনের এটা একটা প্রতিচ্ছবি দুটো দিক থেকে। একটা হচ্ছে যে ললেসনেস, বাড়িতে ঢুকে কাউকে মেরে দেওয়া যায়, কাউকে আপনার আঘাত করা যায়। আরেকটা হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সিস, তাদের কারো কাছে জবাবদিহি করতে হয় না বলেই একটা চট করে একটা প্রেস কনফারেন্স করে তারা বলে দেয় যে চুরির ঘটনা। গোটা জিনিসটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে যখনই তারা বলে দেয় যে এটা একটা চুরির ঘটনা একজনের কথা শুনে, তখন কিন্তু আপনার গোটা জিনিসটা ডাইভার্ট হয়ে যাবে, চলে যাবে অন্যদিকে, ওই লেভেলেই তদন্ত চলতে থাকবে। আমাদের কাছে মনে হয়েছে যে হঠাৎ করে দ্রুততার সঙ্গে, সাধারণত কী করে পুলিশরা দেখবেন যে বলে যে তদন্ত হচ্ছে, আমরা তদন্ত করছি, দেখি কী আসে, রেজাল্ট কী আসে, কিন্তু ওনারা মুহূর্তের মধ্যে দিলেন যেটা ওই একজনের কথা শুনে। আমরা পরে কি দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে সরকারি জমি আপনার জোর করে দখল করছে, অথবা আপনার নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকারি দলের লোকেরা। এই উপজেলা কর্মকর্তা তিনি এতে বাধা দিয়েছেন বা দেননি, যে কারণে তার উপরে এই আক্রমণ হচ্ছে। এই অভিযোগ তো অনেক এসছে, এবং সেটা সরকারি দলের লোকদের গ্রেফতার করেও ছেড়ে দেওয়া হয়েছে, হুইচ ইজ মোস্ট ডেঞ্জারাস। তাহলে মানুষ যাবে কার কাছে? আজকে এই দেশে আসলেও কোনো সরকার নেই, যে সরকার আছে তারা একমাত্র আপনার নিজেদের দলীয়করণ করা, নিজেদের বৃত্ত সম্পদ তৈরি করা ছাড়া আর কোনো দিকে তাদের কোনো আগ্রহ নেই। আমরা এই ঘটনার একেবারে
আজকাল বিচার বিভাগেও বলি না, কেন জানেন? ওই তদন্ত এখন আর নিরপেক্ষ থাকছে না, যে কারণে আমরা বলি যে একদম মানে আপনার নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা এই তদন্তগুলো হওয়া উচিত, যাতে করে আপনার সঠিক চিত্র বেরিয়ে আসে, প্রকৃত যে দায়ী ব্যক্তি তাকে আপনার চিহ্নিত করা যায় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। তা নাহলে এখনই নাই, মানুষের তো আপনার আইনের প্রতি কোনো আস্থা নেই, সরকারের প্রতি আস্থা নেই, সিস্টেমের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এই ছিল আপনার মোটামুটিভাবে অতি সাম্প্রতিক ঘটনাগুলো। এরপরে আপনার আমাদের যেটা আপনার আমরা মনে করি যে অত্যন্ত জরুরি বিষয়, সেটা হচ্ছে এই কোভিড-19। এটা আপনার সরকার এখন তো নির্দেশ দিয়ে আপনার টেস্টিং টেস্টিংটা কমিয়ে দিয়েছে। আমি আজকে সকালেই আমার এলাকায় থাকলে ফোন করেছি, আমার এক কাজিনের, আমাদের দলেরই একজন ইম্পর্ট্যান্ট লোক, তার আপনার কোভিড হয়েছিল টেস্ট করে, তো তার প্রায় 14 দিন পার হয়ে গেছে। এখন তো টেস্ট করবে যে আপনার পজিটিভ আছে না নেগেটিভ আছে, তো বলছে এখন তো টেস্ট বন্ধ। কেন বলবো? দিনাজপুর মেডিকেল কলেজ থেকে বলছে যে আপাতত বন্ধ রাখা। ইমাজিন স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় চলে গেছে। আজকে লক্ষ্য করে দেখেন যে কে বাদ দিয়ে দিয়েছে আপনারা, যে আগে স্বাস্থ্য অধিদপ্তরের একটা ডেইলি বুলেটিন হতো, এটা বাদ দিয়ে দিয়েছে, কারণ ওটা কেউ বিশ্বাসও করে না, আর কত মিথ্যা কথা বলবে। এখন আপনার ওই জন্য এখন ওই একটা রিলিজ, প্রেস রিলিজ করে একটা, তাই না? প্রেস রিলিজ দিয়ে দেয়, হ্যাঁ, অনলাইনে। এখন লুকিয়ে লাভ কি? ভারতেও তো আপনার সংক্রমণ বাড়ছে, তারা তো সঠিক যে চিত্র, সেটা তো সরকার নিজেকে আপনার এখান থেকে, ওরা কি কোভিড টেনে দেয়? সেটা তো আমরা বলছি না। তোমাদের ব্যর্থতার কারণে কোভিড ছড়িয়ে গেছে, তোমাদের উদাসীনতার কারণে তোমরা কোভিড ছড়িয়ে দিয়েছ। ইট জাস্ট ফেইল, তোমরা একটা পারোনি। এখন এই অবস্থা যদি হয় আপনার, তো দেশের আপনার সরকারের দরকারটা কি? রাষ্ট্রেরই বা প্রয়োজন কি? যেখানে রাষ্ট্র এবং যদি সরকার তারা যদি জনগণের আপনার জীবন এবং জীবিকার কোনো নিরাপত্তা দিতে না পারে, তাহলে তো সেই রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে মানুষের প্রশ্ন উঠবে, সরকারের প্রয়োজনীয় মানুষের প্রশ্ন উঠবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে আজকাল সকলের আলোচনা করা দরকার, সকলেরই কথা বলা দরকার, এবং ঘুরে দাঁড়ানো দরকার মানুষের, যে আমরা সত্যিকার অর্থেই একটা প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র চাই, প্রকৃত অর্থেই জনপ্রতিনিধিত্বমূলক সরকার চাই, ইনক্লুসিভ গভর্নমেন্ট চাই। এটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমরা এটা নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে কেউ দিয়ে দেয়নি। ইয়ার্স, ডিকেডস, 60-এর দশক থেকে 50-এর দশক থেকে এই নিয়ে লড়াই হয়েছে। তো এই অবস্থান করেই কিন্তু আমরা একটা জায়গায় এসছি। সেই কারণে আমরা মনে করি ইট ইজ হাই টাইম যে মানুষের এখন এই সরকারের কাছে জবাব চাওয়া উচিত, এবং সরকারকে বলা উচিত যে এনাফ ইজ এনাফ, দয়া করে এখন বাংলাদেশের মানুষকে ক্ষমা দাও, দিয়ে চলে যাও, সরে যাও, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো। এছাড়া এই দেশকে রক্ষা করবার আর কোনো উপায় নেই। আমার বক্তব্য শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, এটা কি অফিসিয়াল কোনো চিঠি কি এখন এসছে? এক্সিকিউটিভ অর্ডার তো আসেনি। না না, আমি যতক্ষণ পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডার না আসছে, আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি তো চিঠি না পেলে কোনো নরমাল দিতে পারবো না, এই জন্য যে কি বলবো, আমি কি চাচ্ছি, কি পেলাম না, কি কোনটা বলবো। সো লেট মি গেট দ্য লেটার ফার্স্ট। এটা আপনি বলছেন, আনিসুল হক সাহেব বলেছেন, কিন্তু ফাইনাল অর্ডার কি আসছে, এক্সিকিউটিভ অর্ডারটা, সেটা দেখতে হবে তো আমাদেরকে। এবং বিশেষ করে বেলারুশে আমরা দেখছি যে এখন যে পরিস্থিতি, একেবারে প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে কিন্তু সরকারি লোটপাট হয়ে বাংলাদেশেও আরেকটি নির্বাচন হতে যাচ্ছে। যদিও 18 সাল থেকেই আপনারা বলছেন যে নির্বাচন আগে
আগামী রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট অথবা সরকার বদলের নতুন মাত্রা যোগ করবে সামগ্রিক ব্যর্থতা সহ নির্বাচনী ব্যবস্থা? আমি আপনার যে জিনিসটা বারবার আমরা তুলে ধরেছি আর কি, সেটা হচ্ছে যে আপনার একটা সরকার, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যখন আপনার অটোক্রেটিক হয়ে যায় এবং যখন আপনার পুরো কর্তৃত্ববাদী হয়ে যায়, তখন দ্যাট বিকামস রিয়েলি ডিফিকাল্ট ফর দ্য ডেমোক্রেটিক পার্টিস। ওখানে যে আপনি চট করে সাকসেস নিয়ে আসতে পারবেন, এটা সবসময় হয় না। আমরা এর আগে যতগুলো দেশ দেখেছি আমরা, যেগুলোতে নির্বাচনের মাধ্যমে সরকার এসে পরে ফ্যাসিস্ট হয়ে গেছে, তখন কিন্তু জনগণের সামনে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে তার লেজিটিমেসির ব্যাপারটা কোশ্চেন ঠিক সেভাবে করতে পারে না। এবং আজকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এখন পলিটিক্যাল সায়েন্টিস্টরা যেগুলো লিখছেন, যেগুলো তারা বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন, তারা বলছেন যে এখনকার অনেকগুলো দেশের এই ধরনের সরকারগুলো যারা নির্বাচিত হয়ে এসছে এবং তারা যখন অটোক্রেটিক হয়ে যাচ্ছে, কর্তৃত্ববাদী হয়ে যাচ্ছে, তখন নির্বাচনটাকে তারা ব্যবহার করে তাদের ক্ষমতায় টিকে থাকার একটা অস্ত্র হিসেবে। অ্যান্ড দে কন্ট্রোল দ্য এন্টায়ার ইলেকশন মেশিনারি। নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের আপনার পুরো আপনার নির্বাচন কমিশন আমাদের দেশে যেমন, প্রশাসন, এসবগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার নির্বাচনটাকে সে সবচেয়ে বড় অস্ত্র, কারণ নির্বাচন না হলে আবার লেজিটিমেসি পাবে না, সেই জন্য সে ব্যবহার করে। এখন রাজনৈতিক দলগুলো, এটা আপনার আজ থেকে তা প্রায় 10 বছর হতে যাচ্ছে আমরা আপনার এগুলো নিয়ে কথা বলছি, চিৎকার করছি, আন্দোলন করেছি। রাজনৈতিক দলগুলো যখন আপনার স্পেসটুকু পায় রাজনৈতিক কাজ করবার, আপনাদের কি সমস্যা হচ্ছে কিছু পেছনে? তা আপনাদের এভাবে কথা বলে তো আমি খুব ডিস্টার্ব হচ্ছি। অনুগ্রহ করে অন্তত কথাগুলো শেষ করি আমরা, তারপরে কথা বলেন। তো এখানে সমস্যাটা আপনার সেই জায়গায় হয় যে যখন আপনার প্রথম দিকে লক্ষ্য করেছেন যে ডেমোক্রেটিক স্পেস কিছুটা ছিল, থাকার ফলে কিন্তু তখন আন্দোলন, যেটা আপনি বেলারুশের কথা বললেন, এই ধরনের আন্দোলন এখানে প্রচণ্ড হয়েছে। এবং সত্যি কথা বলতে গিয়ে আপনার 2013-14 যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, এই ধরনের আন্দোলন খুব কম হয়েছে। 14 নির্বাচনের আগে ঢাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, গ্রামে গঞ্জে পর্যন্ত আপনার হরতাল বন্ধ আপনার হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সরকারের অল আউট যে আপনার রিপ্রেশন, সেই রিপ্রেশনটা আপনার একেবারে খুন, গুম, হত্যা, পঙ্গু করে দেওয়া, এমন একটা অবস্থায় নিয়ে চলে গেল। মামলাটা সবচেয়ে বড়, এটা বড় হাতিয়ার হিসেবে দেখা দিয়েছে। গায়েবী মামলা, ঠিক নির্বাচনের আগে আগে আপনার মিথ্যা মামলা শুরু হয়ে গেল চতুর্দিকে। তো এই জিনিসগুলো আপনার এমনভাবে একটা নেগেটিভ অ্যাসপেক্ট করেছে যে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরা নয় বা বিএনপি নেতা কর্মীরা নয়, সিভিল সোসাইটি তারাও শ্বাস করে কথা বলতে পারেন না এখন। ইউনিভার্সিটি টিচাররা আগে কিভাবে কথা বলতেন, এখন কেউ কথা বলেন না। সাংবাদিকরা তারা আগে যেভাবে বলতেন, তারাও এখন সেভাবে কথা বলতে পারে না। অর্থাৎ সামগ্রিকভাবে আপনার এই যে ত্রাস ভীতি সৃষ্টি করে একটা ফ্যাসিবাদী একটা আপনার অবস্থা তৈরি করা হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের জন্য আপনার সাকসেস নিয়ে আসা, সরকারকে আপনার সরিয়ে দেওয়ার ব্যবস্থাটা অত সহজে হয় না। বাট ইট হ্যাপেন্স, এটা ঘটে। বেলারুশের যেটা সুবিধা হয়েছে আপনার, বেলারুশে তো রাস্তার মধ্যে গুলি করে মারে না, রাস্তার মধ্যে কিন্তু গুলি করে মারছে না কাউ, গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, এগুলো হচ্ছে, এটা আমাদের এখানেও হয়। এখানে প্রকাশ্যে একদম গুলি করে দিচ্ছে সকলকে, যেটা আপনার অন্যান্য দেশগুলোতে ওই ধরনের ভয়াবহ কাণ্ডগুলো কম ঘটে, এক্সেপ্ট টোটালি রেজিমেন্টেড কান্ট্রি যেগুলো আছে আপনার নর্থ কোরিয়া বা চায়না বা এই সমস্ত দেশগুলোতে। ইভেন হংকংয়ে দেখেন আপনার, হংকংও কিন্তু সেভাবে যে গুলি করে দেওয়া, তো একটা গুলি হয়েছে তাতেই আপনার একেবারে তুল কালাম হয়ে গেছে, তাই না? তো ওইটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আজকে আপনার আমি সে কথাটা একটু আলোচনা করব যে আজকে মিডিয়াতে কিন্তু আপনি দেখবেন যে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক ধরনের লেখালেখি হয়েছে, বিএনপি সম্পর্কে মূলত লেখালেখি হয়েছে। তার মধ্যে একটা জিনিস আপনার খুব বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে বিএনপি ইজ ফেইলিং, বিএনপি পারছে না। কেন পারছে না?
কোথায় সমস্যাগুলো আছে, একটা রাজনৈতিক দলের সমস্যাগুলো কোন কোন জায়গায় আছে। এখন আপনারা যারা এগুলো লিখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সৌরভ ভাইয়ের একটা লেখা পড়লাম পরশু, খুব ভালো লিখেছেন, একটা জিনিস তিনি খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে গেছেন, যে সরকারের ভূমিকাটা কি। সরকারের ভূমিকা যদি হয় যে আমি বিরোধী রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবো, নিশ্চিহ্ন করে দেব, তখন কিন্তু ডেফিনেটলি ওই জায়গায় সব কিছু অত সহজে ঘটবে না, ইট উইল টেক টাইম। আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি, একেবারেই দক্ষিণ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলার নেতা, তিনি 27 বছর জেলে, তার সমস্ত রাজনৈতিক সহকর্মী যারা ওই ন্যাশনাল কংগ্রেসে যারা মেম্বার ছিলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে, সমস্ত জেলে। সেই জেলে ওর মধ্যে কিন্তু আবার একটা তৈরি হয়ে গিয়েছিল, আপনার একটা লিবারেশন ফোর্স, আর্মি তৈরি করে হয়েছিল একটা, তারা কঙ্গোতে ট্রেনিং নিয়ে তারাও কিন্তু আপনার নেমে গিয়েছিল এবং প্রত্যক্ষ সংগ্রামে নেমে গিয়েছিল। বাট আফটার 27 ইয়ার্স দে ফাউন্ড আউট যেটা ডিফিকাল্ট হচ্ছে, রক্তপাত হচ্ছে, প্রতিদিন লোক মারা হচ্ছে, দেন ইট ওয়াজ উভয় পক্ষ একটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছে। সূচি আপনার যে আপনার মিয়ানমারের 9 সালের নির্বাচনে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি, কিন্তু আর্মি তাকে ক্ষমতা দিল না, যেতে পারল না, সি ওয়াজ হাউস ইন টার্ন। 9.5-10 বছর পর কিন্তু সে আপনার ওই আর্মির সঙ্গে একটা সমঝোতা করে 25% আর্মিকে দেবে পার্লামেন্টে দিয়ে, কিন্তু সে কেম আউট এবং আপনার একটা মোটামুটি একটা সিভিল গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট একটা তৈরি হয়েছে। এই বিষয়গুলো দিস আর ইম্পর্টেন্ট আসপেক্টস অফ প্রেজেন্ট ডে পলিটিক্স। আর এই কোভিডে তো আপনার একটা বৈপ্লবিক একটা পরিবর্তন এসছে, কী এসছে জানি না, এখনও বলতে পারবো না, কিন্তু একটা নাড়িয়ে দিয়েছে আপনার গোটা পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা চেতনাগুলোকে। না যে সোশ্যাল ডিস্টেন্সিং চিন্তা করে, এটা কত ফার রিচিং ইফেক্ট। এই যে আপনি আমি এত দূর বসে আছি, আমাদের সামনে সকলের মুখের সামনে একটা করে মাস্ক, হ্যাঁ, আমাদের কিন্তু মনোজগতে এটার একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। বাসায় গেলে প্রথমেই আপনার ওই গিয়ে কাপড় টাপড় সঙ্গে ছেড়ে টেড়ে দিয়ে আপনার গোসল করে তারপরে ফ্যামিলির সামনে আসতে হচ্ছে। এটা দিস ইজ এ রিয়ালিটি। অর্থাৎ এই জায়গাগুলো আমাদের পরিবর্তন। এমনকি কাছে কেউ আসলে খুব ঘনিষ্ঠ মানুষ মনে হয় একটু দূরে থাকলে ভালো হয়, নাকি কোভিড নিয়ে আসছে। এই যে মানসিকতার পরিবর্তন, এই পরিবর্তনটাতে কিন্তু আপনার তার চিন্তায় চেতনায় আমাদের পরিবর্তন হচ্ছে, এবং এটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রচিন্তা, অর্থনৈতিক চিন্তা সব কিছুকে কিন্তু আপনার নাড়া দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন এই ঘটনার ফলে অর্থনীতি কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে হবে। গ্রেট ডিপ্রেশন অফ 1930s পরে কিন্তু আপনার যে ওয়েলফেয়ার স্টেট, পাবলিক সেক্টরে ব্যয় করা, যে বেশি ব্যয় করতে হবে মানুষকে বাঁচানোর জন্য, সেটা কিন্তু এসে গেল কিনসের মাধ্যমে। ঠিক একইভাবে আজকে এটা যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আপনার এখানে জনগণের জন্য আপনার অনেক বেশি কাজ করতে হবে, তাদের অর্থ বরাদ্দ অনেক বেশি দিতে হবে। আসছে না তো, বহু লোক না খেয়ে আছে, বহু লোক একবেলা খায়, কাজ নেই, বা ঢাকা ছেড়ে চলে গেছে, আপনারাই লিখেছেন ঢাকা ছেড়ে চলে গেছে গ্রামের বাড়িতে। কেউ আপনার নিজে যে ভাড়া বাসা, এখন বলছি আমি আপনাকে যে একসাথেই ঢাকায় থাকতো, বাড়িতে ছেলে মেয়ে ওয়াইফ বাচ্চা নিয়ে সবাই একসাথে বাবা মার সঙ্গে থাকতো, পরে আপনার বেতন টেতন বেড়েছে, একটা ফ্ল্যাট নিয়ে চলে গেছে, আলাদা করে থাকতো, সে এখন ফ্ল্যাট ছেড়ে দিয়ে আবার বাবার বাসায় এসে গেছে, কারণ হি কারণে ফোর্ট দেয়, ওই বেতন কমে গেছে, অর্ধেক বেতন কমে গেছে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তন কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রেও আপনার অনেক পরিবর্তন নিয়ে আসবে, আনতেই হবে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে আপনার যেটা কথা হেনরি কিসিঞ্জার যেটা বলেছেন আর কি, যে দ্য ওয়ার্ল্ড উইল নট রিমেইন দ্য সেম, এই করোনার পরে একরকম থাকবে না। এবং এখানে আপনার রাষ্ট্রচিন্তা, অর্থনীতির চিন্তা, দর্শন, সমাজনীতি সব কিছুরই আপনার একটা পরিবর্তন আসবে। সেটা কি আসবে জানি না, তবে আসবে। এখন আমাদের দেশেও আপনার রাজনীতির ক্ষেত্রে এই পরিবর্তনটা এখন খুব বেশি জরুরি হয়ে গেছে, মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, তার অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, এবং সত্যিকার অর্থে বলতে কি যে আপনার তার যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার তাকে নিশ্চিত করার জন্য। আজকে দেখুন যে
কতগুলো খাতে ব্যয় করা হচ্ছে যে খাতগুলোতে ব্যয় করার কোনো প্রয়োজন নাই, ব্যয় চলছেই একেবারে। কোনো জবাবদিহিতা নাই আপনার পাওয়ার সেক্টরে, কোনো জবাবদিহিতা নেই। ইমিউনিটি দিয়ে দিয়েছে, চুরি করো, যা খুশি তাই করো। কথাগুলো আমার না, কিন্তু আপনার নিরপেক্ষ সংস্থা, এই যে আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা বলছে যে এত দুর্নীতি বোধহয় আর কোথাও হয়নি। করোনার সময় যে দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এত দুর্নীতি বোধহয় পৃথিবীর আর কোনো দেশে হয়নি। মিনিমাম যে আপনার একটা বিবেক, মিনিমাম যে একটা আপনার দেশপ্রেম, মিনিমাম যে মানুষের জন্য ভালোবাসা, সেটা পর্যন্ত এদের নাই। স্বাস্থ্য খাতকে কি করেছে তারা, চিন্তা করে দেখেন। তো যাই হোক, এখন আমরা তো আপনারা সবসময় কথাই বলছেন, কিছু করছেন না, কিছু আমরা চেষ্টা করছি। আমরা আপনার কোভিডের মধ্যেও আমরা কিন্তু অনেক কাজ করেছি, এর মধ্যেও আমরা আমাদের সংগঠন গোছানোর চেষ্টা করছি। একটা বিরূপ প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা লড়ছি। এই বিষয়টা সকলের একটু আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিতে হবে যে ইটস নট অনলি আওয়ার প্রবলেম। ডেমোক্রেসি ইন বাংলাদেশ কি শুধু বিএনপির সমস্যা, না গোটা বাংলাদেশের মানুষের সমস্যা? আপনার অধিকারের যে নিশ্চয়তা, কোর্টের যে আদালতের যে আপনার স্বাধীনতা, এটা কি শুধু আমার বিএনপির সমস্যা, আপনাদের না, বা আপনার মানুষের না? সব মানুষের। আজকে আপনার প্রেসের কথাই চিন্তা করে দেখেন। আপনার না বললেও তো আমরা জানি যে আপনাদেরকে প্রেসকে কি করে আপনার নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিভাবে আপনাদেরকে আপনার সব কিছু বলতে দেওয়া হয় না, সব কিছু করতে দেওয়া হয় না। এই বিষয়গুলো সবাই মিলে যদি আমরা আপনার সুরাহা না খুঁজি, যেটা আপনার অতীতে কিন্তু এই দেশের তরুণরাই, সিভিল সোসাইটির মানুষরাই, তারাই কিন্তু সামনে এসছেন। আজকে আবারও আমি বলি যে এখন আপনাকে এই সিভিল সোসাইটি, মিডল ক্লাস, তরুণ, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। তাদেরকেই তার দেশকে রক্ষা করতে হবে। বিএনপিকে রক্ষা করার দরকার নেই তো। দেশকে রক্ষা করেন না, তাহলে বিএনপি রক্ষা হবে, আওয়ামী লীগের রক্ষা হবে, সবাই রক্ষা হবে। কোথায় আওয়ামী লীগ? আমি তো আওয়ামী লীগকে দেখি না। আজকে আওয়ামী লীগ কি দেশ চালায়, না আওয়ামী লীগ আছে? আজকে দেখি যে আপনার সবই এমন লোক সমস্ত চালায়, বাইরের সমস্ত, তারা যে সমস্ত উক্তি করে, আপনার এজেন্সিগুলো, গভর্নমেন্ট এজেন্সিগুলো, তারা যে সমস্ত কথা বলে, তাই তো মনে হয় যে দে আর রুলিং দিস কান্ট্রি, নট আওয়ামী লীগ। এটা কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, whether আওয়ামী লীগ is ruling this country or not. এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, বারবার আমরা বলছি যে আসলে আপনার বাংলাদেশের মানুষ অনেক প্রাইস পে করেছে। আমরা তো মাঝে বাংলাদেশের মানুষের মতো এরকম আপনার আনফর্চুনেট পিপল, হতভাগা মানুষ, লড়াই করে গেছে, সবসময় লড়াই করে গেছে। কিন্তু একটা যে শান্তিপূর্ণ অবস্থা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, শান্তিপূর্ণভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে মানুষের ছেলে মেয়েদের বড় করা, স্কুলে যাওয়া, বাজারে যাওয়া, এটা বেশি দিন তারা দেখতে পায়নি, মাঝে মাঝে কিছু দেখতে পেয়েছে। এই সব কিছুর জন্য একটা নিরাপদ বাংলাদেশ, একটা মোটামুটিভাবে বেঁচে থাকার বাংলাদেশ, এইটার জন্য তো আমাদেরকে লড়াই করতেই হবে। আমি অনেক কথা বললাম আজকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ। আমরা তো জানি না রিপোর্টের মধ্যে কী আছে, কিন্তু আমাদের কাছে একটু আপনাকে বলি যে এই তদন্তর পুরো সময়টা, এটাও আপনার আমাদের কাছে একটু আপনার মনে হয়েছে যে দীর্ঘসূত্রিতা করা হয়েছে কিছুটা, এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত হওয়ার ফলে সেটা আপনার কী গিয়ে দাঁড়াচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। তবে যেটাই থাকুক, আমরা যেটা মনে করি যেটা সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে, এখানে কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু আপনার দায়ী না, এখানে তো প্রতিষ্ঠান দায়ী হয়ে যাচ্ছে। কারণ দিস ইজ হ্যাপনিং এভরিওয়্যার ইন বাংলাদেশ। আপনার সিনহাকে আজকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশে আপনার বহু জায়গাতে একইভাবে একই সংস্থার লোকজন বা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরা গুলি করে হত্যা করেছে। সুতরাং সেই বিষয়গুলোর মানে সুরাহা হওয়া দরকার, এবং এটা খুবই জরুরি বলে